আমি যে রজতব বাবুর সঙ্গে আরো অনেক বিষয় জড়িয়ে আছি সেটাও কি জেনে গেছে ঋষি বকুল? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমাদের আন্দাজে আরেকটু মশলা দিতে আর আমাদের বিশ্বাসের জায়গাটা আরো পাকা করার জন্য মিসেস রক্ষিত আমাদেরকে ইচ্ছে করেই বললেন যে রজতাভ বাবুর হার্ট অ্যাটাকের নাটকটা কাকুমণি জানে। আগে বিয়েটা হয়ে যেতে দাও, তারপর বকুলের যা করার আমি করব। বকুলের সব ভাগ ডাক বেরিয়ে যাবে। আমি আসলে আসলে আর তারপর বড় খেলা খেললেন মিসেস রক্ষিত কালকে। আই মাস্ট সে মিসেস রক্ষিত, কি কনভিন্সিং অ্যাক্টিং করতে পারেন আপনি। মানে বকুলের মতো একজন ইন্টেলিজেন্ট মেয়েও আপনাকে ধরতে পারেন। বাহ! কালকে আমাকে আর বকুলকে অরুণাবর হাত থেকে বাঁচাতে গিয়ে আপনি যে নাটকটা করেছিলেন সেটা তো আর এমনি এমনি করেননি, করেছিলেন প্রমাণ লোপাট করার জন্য। কি তাই তো? মিসেস রক্ষিত, এই জায়গায় না আপনি একটা ভুল করে ফেলেছেন, আর সেই ভুলটা কাজে লাগালাম আমি। আপনি শুনলে হয়তো অবাক হবেন, বকুল সরল মনে একজন মাকে বিশ্বাস করলেও আমি কিন্তু প্রথম দিন থেকেই আপনাকে পুরোপুরি বিশ্বাস করিনি। এটা কিন্তু আপনি ধরতে পারেননি, ফলে আপনিও আপনার ছেলের মতো ওভার কনফিডেন্ট হয়ে গেছিলেন। আরে বাস, কি সাংঘাতিক বুদ্ধি ভিতুরামের। বকুল, আপনার মনে আছে কালকে ম্যাডোনা বার থেকে বেরোনোর পর গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য আমরা একটা জায়গায় লুকিয়ে পড়েছিলাম? হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে। আর সেখান থেকে আপনি বেরিয়ে গেছিলেন, কিন্তু আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। কেন জানেন? কেন? আপনি দাঁড়িয়ে আছেন কেন? চলুন। অনেকগুলো দিক ভেবেই আমি আমার ফোনে ওই ভিডিওটার ব্যাকআপ নিয়ে রেখেছিলাম, কারণ আমি আগে থেকেই আন্দাজ করতে পারছিলাম যে আমরা যতটা দেখছি না, খেলাটা কিন্তু ততটা নয়। এর পেছনে আরো বড় খেলা আছে। আর মিসেস রক্ষিত হলেন এই খেলার একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার। কালকে মিসেস রক্ষিত যখন আমাদের কাছ থেকে প্রমাণগুলো চাইলেন, আমার সন্দেহটা আরো বেড়ে গেল। আমি 90% শিওর হয়ে গেলাম আপনাকে কথা দিলেও ঠিক সময় মতো পুলিশ আর প্রমাণ কোনো মতেই উনি নিয়ে আসবেন না। আর দেখুন সেটাই হলো। কিন্তু এত কথা আপনি আমাকে বলেননি কেন? না বলার জন্য সরি, কিন্তু দেখুন এর পেছনে একটা কারণ ছিল। আমি চেয়েছিলাম আপনি মিসেস রক্ষিতকে সত্যি সত্যি বিশ্বাস করুন, কারণ বিশ্বাস যদি করেন তাহলে উনি আপনাকে সন্দেহ করবেন না, আর সন্দেহ না করলে উনি সতর্ক হতে পারবেন। আর এই ফাঁকে আপনার আড়ালে আমি আমার নাটকটা চালিয়ে যেতে পারবো। উনি নিজের মুখে যতই বলুন না কেন, হাজার অপরাধ করলেও একজন মা নিজের ছেলের সঙ্গে এরকম একটা বিশ্বাসঘাতকতা করতে পারে, মানে আমার তো এটা বিশ্বাস হয় না।
আমার মায়ের মতো মা যদি হতো তাহলে হয়তো বিশ্বাস করতাম, কিন্তু মিসেস রক্ষিতকে আমি যতটুকুনি দেখেছি, মানে অ্যাপারেন্টলি ভালো মানুষ মনে হলেও আমার কিন্তু ওনাকে ভীতু বলে মনে হয়েছে। আর একজন ভীতু দুর্বল মানুষের পক্ষে নিজের ছেলেকে পুলিশের হাতে দিয়ে দেওয়ার মতো ডিসিশন নেওয়া খুব কঠিন বাবা। দেখো দাদা, এসা যদি সারা জীবন বিয়ে না করে ঘরে বসে থাকতে চায় থাকবে, কিন্তু এইরকম একটা ভিখিরির ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। সমর, দীপকে তুই এতদিন ধরে চিনিস? ও আমাদের বাড়ির ছেলের মতো, তাকে তুই এইভাবে অপমান করছিস? আর যে অর্থের পেছনে দৌড়ে তুই ওই অরুণাবর মতো ছেলের উপর ভরসা করেছিলি, তার বিনিময়ে কি পেলি সমর? সমর, ভালোবাসা অর্থ দিয়ে নয়, হৃদয় দিয়ে মাপতে হয়। সত্যি ঠাকুরপো, তোমরা যে কেন অমত করেছিলে আমি তো এখনো বুঝতে পারছি না। দীপের মতন এত ভালো একটা ছেলে সহজে পাওয়া যায় বলো তো? আর ওকে আমরা কতদিন থেকে চিনি। আর ভালো করে খোঁজ খবর না নিয়ে অচেনা পরিবারের সঙ্গে সম্বন্ধ করলে তার পরিণতি যে কি ভয়ঙ্কর হতে পারে সেটা তো আমরা সবাই দেখলাম। কিন্তু তার মানে তো এই নয় বৌদি যে চাল চুলোহীন কারুর হাতে আমি আমার মেয়েকে তুলে দেব। পালিয়ে যাওয়ার সময় নয়, আজ তোকে সব ফেস করতে হবে। এশাকে জিতে নিতে হবে তোকে। এরকম সুযোগ লাইফে একবারই আসে, ইউটিলাইজ কর। তুই এ কথা বলছিস সমর? তুই তুই কি ভুলে গেলি একদিন আমাদের কি অবস্থা ছিল? আরে আমাদের অবস্থা তো ওই দ্বীপের চেয়েও খারাপ ছিল রে। আজ এই বাড়ি, এই ব্যবসা, এ তো আমার অক্লান্ত পরিশ্রমের ফল। আমি তো একদিন শূন্য থেকে শুরু করেছিলাম সমর, কিন্তু কি করে এসব করতে পেরেছিলাম জানিস? কারণ ভাগ্য আমার সহায় ছিল, তাই অঞ্জলির মতো একজন স্ত্রী পেয়েছিলাম। তখন তো আমাদের ভরসা বলতে ছিল অঞ্জলির ওই স্কুলের চাকরিটা, কিন্তু তাও আমার উপর ভরসা করে নিজের গয়না বন্ধক দিয়ে আমার ব্যবসায় টাকা জুগিয়েছিল তোর বৌদি। আর দীপের তো অন্তত একটা ভালো চাকরি আছে। কোনো মানুষ একদিনে বড় হয় না ঠাকুরপো। ভালোবাসার মানুষটাকে কাছে পেলে সমস্ত বাধা অতিক্রম করে তবে সে বড় হতে পারে। আর প্রত্যেকটা মানুষের তো অধিকার আছে ভালোবাসা পাবার। কি কোনো উত্তর খুঁজে পাচ্ছিস না তো? আমাদের জানানো উচিত ছিল সমর্থদের। এশা শুধু তোদের মেয়ে নয়, এশা এই বাড়ির মেয়ে। যাই হোক, দেরি হয়েছে কিন্তু সময় চলে যায়নি। আমি এশার বিয়ে দিতে চাই দীপের সঙ্গে। এই ব্যাপারে বাড়ির কার কি বলার আছে বলো। শোনো না, বলছি এখন তো দেখছি দীপের দিকে পাল্লা ভারী। আমি যদি কাকুমণিকে সাপোর্ট করি তাহলে তো মাঝখান থেকে আমি একলা পড়ে যাব। আমিও হাতটা তুলি, তাই না? রোশনি, তুইও? তুই দেখ তাহলে, একমাত্র তুই ছাড়া সবাই চায় এশার বিয়ে দীপের সঙ্গে হোক। সমর যে সহজ কথাটা সবাই বুঝতে পারছে, তুই কেন বুঝতে পারছিস না আমি জানি না।
করে দীপের সাথে বিয়ে হলেই এসা সুখী হবে। ঠিক আছে, তোমরা সবাই যখন চাইছো, বেশ, আমার আর কিছু বলার নেই। কংগ্রাচুলেশন। আদর হাটে মন কেমনের পথ ঘাটে, চেনা মেঘের বৃষ্টি এলো স্নানের কিনারায়, সে মুখ ছিল নাগাল ভর। জানি আপনার যাওয়াটা খুবই জরুরি ছিল, পালক পিছিয়ে যেত, কিন্তু এখানে যে কেউ আপনাকে খুব মিস করছে। আচ্ছা, আপনি মিস করছেন? বকুল, বকুল, এই বকুল, বলো দিদি ভাই। কি হয়েছে? কই? বুঝেছি, ঋষি নেই বলে মন খারাপ তো? এ মা, না 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 না, তাই বুঝি? মুখে শুধু দিদি ভাই। এই যে আমি সব বুঝতে পেরেছি। সত্যি ঋষির এই দুম করে বাইরে চলে যাওয়াটা না আমাদেরই খারাপ লাগছে। তোমার তো আরো লাগবে। আচ্ছা শোনো, বাদ দাও, চল সবাই মিলে আমরা আড্ডা দিই, তাহলে মন ভালো হয়ে যাবে। একা একা বসে থাকলে আরো মন খারাপ করবে। চল 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 চল। আরে দেখো না ওখানে কত সব কথা হচ্ছে। চলো বসবে, চল। গুড গার্ল। ওফ, চিংড়ি মাছের মালাইকারিটা না, যাকে বলে জাস্ট স্বর্গ। স্বর্গ মনে হচ্ছিল আমি স্বর্গতে ভেসে বেড়াচ্ছি। এই মিষ্টি, তুই ঘরে যা, যা ঘুমো। না, আমি যাব না। না যাবি না মানে? বড়দের মাঝখানে আমিও ছোটবেলায় একদম এরকম ছিলাম জানো। মানে আমিও না ওই বাসর রাত জাগতে প্রচন্ড ভালোবাসতাম। আরে বাসর রাতে কত মজা হয়, নাচ গান আড্ডা, আর সেখানে ওরকম একা একা ঘুমোতে ভালো লাগতো না। তোমার বুদ্ধি বলি হারি বকুল, তোমার ছোটবেলার সঙ্গে মিষ্টির ছোটবেলার অনেক তফাৎ, দুটোকে গুলিয়ে ফেলো না। আর এটা ভুলে যেও না যে মিষ্টি রায়বাড়ির মেয়ে, ওর একটা ক্লাস আছে। রোশনিদি, ছোটবেলা জিনিসটা না একটা কি বলবো, মানে এটা একটা ভালোবাসার মতো। ওখানে গরিব বড় লোক এসব পার্থক্য ঠিক হয় না। বকুল, তা তুমি যখন ছোটবেলা থেকেই বাসর রাত জাগতে ভালোবাসো, তাহলে আজকের বাসরটা জমিয়ে দাও না, একটা গান ধরো। হ্যাঁ, গান হবে? হোক হোক, কিন্তু তোমরা বিশ্বাস করো আমি কিছুক্ষণ ঘুমিয়ে নেব। তোমরা ভাই একটু জায়গা করে দাও। জাগিও না। তুমি ঘুমালে চলবে না। হ্যাঁ, হ্যাঁ, কেন কেন চলবে না?
আমি ঘুমোলে চলবে না কেন? আরে বাবা, চিংড়ি মাছের মালাইকারির স্বার্থে, মানে সম্মানার্থে আমাকে তো একটু ঘুমানোর সুযোগ করে দিতেই হবে। চিংড়ি মাছের মালাইকারি না, কোনো সম্মান চাইছে না তোমাকে। জেগে বসে আছো পড়ে ঘুম। ব্যাস, কি 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 তাহলে গান হবে তো? ঠিক আছে, এসা গান ধর তো। না রে, তুই। আমি? আমি যদি গান ধরি তাহলে সবাইকে এখানে ওই মিষ্টির মতো গুড নাইট করে চলে যেতে হবে। এটা কিরকম কথা হলো? হ্যাঁ, আরে বাবা, এটাই তো কথা। আমি যদি সত্যি সত্যি এখানে গান ধরি তাহলে তো এখানে যারা যারা রয়েছে তাদের পক্ষে টিকে থাকাই অসম্ভব হয়ে দাঁড়াবে। এই, আমি একটা কথা বলি, তার থেকে বরঞ্চ প্রথম গানটা আমাদের এই বড় বই শুরু করুক। কি বলে বকুল? হ্যাঁ, হোক হোক। আমি যা করেছি তার জন্য সরি ছোট বৌদি। আমি তো সব আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু কয়েকটা ঘন্টার মধ্যে যে আমার জীবনটা এতটা বদলে যাবে আমি ভাবতেও পারিনি। তোমায় কথা দিলাম এরকম ভুল আর কোনোদিনও করব না। আমার জীবনের ওপরে যে তোমাদের এতটা অধিকার রয়েছে আমি কোনোদিনও ভুলবো না ছোট বৌদি, প্রমিস। তোমরা দুজন একসঙ্গে খুব ভালো থেকো। বৌদি, ঋণ শোধের কথা বলে তোমাদের ছোট করব না, কিন্তু একটা প্রমিস করতে পারি, জীবনে যে কোনো পরিস্থিতিতে তোমরা আমাদের পাশে পাবে। আচ্ছা দীপদা, তোমাদের এই বিয়ের খবরটা তুমি তোমার মা বাবাকে দিয়েছো? হ্যাঁ, দিয়েছি, জানিয়েছি আমি। ইনফ্যাক্ট এশার সাথে মা আর বাবার কথাও বলিয়েছি। আরে বাবা, এশা নতুন বাবা মা কি বললেন? ওনারা অনেক আশীর্বাদ করলেন আর বললেন যে তাড়াতাড়ি ওনাদের কাছে চলে যেতে। বাবার মা তো খুব এক্সাইটেড, মানে কবে নতুন বউ দেখবেন। আসলে কি বলতো, ওরা অনেকটা দূর থাকেন তো, মানে গ্রামে থাকেন তো, তাই এত তাড়াতাড়ি আসা সম্ভব না। হ্যাঁ, ভালো কথা তো। তো তোমরা কদিন বাদে গ্রাম থেকে ঘুরে আসবে। শোনো, আপাতত কিন্তু তুমি ওকে বরণ করে ঘরে তুলবে। পিসিমণি, ও পিসিমণি, বাইরে সবাই তোমাদের ডাকছে আর তোমরা এখানে গল্প করছো। চলো 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 না। বড় ভরসা করে আমাদের মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম দীপ। ওকে ভালো রেখো, কেমন? বিধি রে, বিধি রে, ও বিধি রে, এই কুলেতে কন্যা বিদায়, ওই কুলেতে বরণ, পথের বাধায় থামে না তো সতীর রাঙা চরণ হয়। দুঃখে সুখে পতির পাশে থাকতে পরাণ চায়, দুঃখে সুখে পতির পাশে থাকতে পরাণ চায়। ছোট থেকেই আমি আমার মেয়েকে রাজকন্যার মতন করে মানুষ করেছি। ওর কোনোদিন কোনো অভাব আমি রাখিনি। আজ থেকে ওর সমস্ত দায়িত্ব তোমার। আমি যেন ওর চোখে কোনোদিন
জল না দেখি। দেখবেন না, কোনো দুঃখ কোনো অভাব স্পর্শ করতে পারবে না এশাকে। আপনারা ছোট থেকে যে ভালোবাসায় ওকে বড় করেছেন, আমি কথা দিচ্ছি সেই ভালোবাসার অভাব বোধ আমি ওকে করতে দেব না। আজ থেকে এশাকে খুশিতে রাখার দায়িত্ব আমার। যত যাই হোক, শ্বশুর বাড়ি কি জিনিস সেটা অন্তত এসব বুঝবে। তুমি আবার আমাকে খোঁটা দিচ্ছ তো বাবা? না, খোঁটা দিচ্ছি না, বোঝানোর চেষ্টা করছি। যেটা তুমি করতে পারোনি সেটা অন্য কেউ করলে তাকে উৎসাহ দাও, ব্যঙ্গ করো না। সেই এ বাড়িতে একমাত্র আমিই তো অকর্মণ্য, আর বাকি সবাই তো সবকিছু পারে, তাই না? আচ্ছা, দীপের কাছে শুনলাম তো যে ওর বাবা মা দেশের বাড়িতে গেছেন, সেখানে আবার ওর বাবার পা ভেঙেছে। হ্যাঁ, আমিও তো শুনলাম, শুনে আমি ওনাদের ফোন করেছিলাম। খুব ভালো লোক জানো। হ্যাঁ, এসব খুব ভাগ্য ভালো যে ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছে। কিন্তু বিয়েটা তো এরকম হুট করে হলো, দীপ তো একেবারেই প্রিপেয়ার্ড ছিল না। তো জিজ্ঞেস করেছিলে ওদের কোনো অসুবিধা হচ্ছে না তো? বাবা, এসার কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ কাকিমণি, ওই পাড়ার জেঠিমা কাকিমা যারা ওকে বরণ করে ঘরে তুলেছিলেন, তারাই নাকি সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছেন। জানো বাবা, এসা বলছিল দীপ বিয়ে করেছে শুনে ওরা খুব আনন্দ পেয়েছে। ওরা নাকি দীপকে ছেলের মতো ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসার মতোই ছেলে তো দীপ, একেবারে খাঁটি সোনা। এসার পছন্দ আছে বলতে হবে, বলো? হ্যাঁ, সে তো বটে। রাগিনী শোন, আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী তো অষ্টমঙ্গলার আগে মেয়ে বাড়িতে আসবে না। দীপ তো একা, বাবা মা এখানে নেই, তাই জন্য আমরা ঠিক করলাম যে ওই বউ ভাতের অনুষ্ঠানটা আমাদের এখান থেকেই হবে। আমরা কথা বলে নিয়েছি বাবা মার সঙ্গে। আর আমি সৌরভকে বলে দিয়েছি ও এসা দীপকে নিয়ে সকাল সকাল চলে আসবে। হ্যাঁ রে অদিতি, হ্যাঁ, আজ তো ওদের কাল রাত্রি নিয়ম টিয়মগুলো মানছে তো? উমা, হ্যাঁ তো, আজ তো কাল রাত্রি, আজ তো ওরা একে অন্যকে দেখবে না। কোনো চিন্তা করো না মা, এসা সব নিয়ম কানুন পালন করছে। হ্যাঁ গো কাকিমণি, এসা বললো ওই পাশের বাড়ির কোনো এক কাকিমার কাছে ও শোবে আজকে। তবে আজকালকার দিনে এসব আর কেউ অত মানে টানে না। হ্যাঁ, আমাদের সময় যা কড়াকড়ি ছিল। কি হলো কেসটা? ওরম ভাবে তাকালো কেন? কিছু গল্প আছে না কাল রাত্রি নিয়ে? হ্যাঁ, এই মা বলো না কি কি গো ব্যাপারটা, মানে একটু ইন্টারেস্টিং কিছু আছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, না না, ওই এশা দ্বীপের কাল রাত্রির কথা শুনলে আমাদের কাল রাত্রির ঘটনাটা আমার মনে পড়ে গেল। ও আচ্ছা, কি 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 একটু বলো না আমরাও শুনি, বলো না। আরে আমাদের সময় তো আরো অনেক বেশি কড়াকড়ি ছিল। তখন সূর্য অস্ত গেলেই বর আর কনেকে আলাদা করে দেওয়া হবে, কেউ কারোর মুখ দেখবে না। সেই হিসেবে তোমাদের বাবাকে তো ছাতের ঘরে বন্ধুদের সঙ্গে শুতে পাঠিয়ে দিয়েছে। তারপরে তোমাদের বাবা সে তো চিরকাল দুষ্টু। মাঝরাত্রিরে তার হঠাৎ ইচ্ছে হয়েছে আমার সঙ্গে দেখা করার। আরে না না, ওটা তো বন্ধুদের সঙ্গে বাজি ধরেছিল। তুমি চুপ করো তো, ধরা পড়ে গেলে এরকম সবাই বলে, লজ্জা পায় স্বীকার করতে, জানিস তো। এই না না, সবার সামনে এরকম ফলস পজিশনে ফেলা চলবে না। না, অর্ডার অর্ডার অর্ডার। কোর্ট এখন অন্য কোনো কথা শুনবে না, আসল গল্পটা বলা হোক। তখন তো মাঝরাত্রি, বুঝেছিস? এবারে তোমাদের বাবা সে তো তখন পা টিপে টিপে এসেছে আমার সঙ্গে দেখা করতে। আর আমার তো নতুন
জায়গা, আমার তো ঘুম আসছে না। জেগে আছি। ওমা, হঠাৎ দেখি আমার কাঁচের জানলার ওই দিকটা একটা ছায়া কেমন ঘুরঘুর ঘুরঘুর করছে। আমি তো প্রচন্ড ভয় পেয়ে গেছি। আমি চোর 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 বলে চেঁচাতে শুরু করে দিয়েছি। আর তোমাদের বাবা যত বলে, আরে বাবা চোর নয় চোর নয়, এটা আমি দিচ্ছিও না, সবাই উঠে যাবে। আমার কি তখন সেসব কথা মাথায় ঢুকছে নাকি? ভয়ের জন্য তো আমি চেঁচাচ্ছি। তারপর কি হলো? তারপর আর কি, ওনার চিৎকারে বাড়ি শুধু সবাই জেগে উঠলো, আমি ধরা পড়ে গেলাম। ও ভাগ্যি ভালো যে সত্যি চোর ভেবে আমাকে দু চাকা কেউ কষিয়ে দেয়নি। তবে যাই বলো, তোমার প্রতি আমার টানটা কিন্তু বরাবরই ছিল। অবশ্য এরকম সুন্দরী বউ থাকলে টান থাকবে নাই বা কেন? হ্যালো, এবার স্বীকার করলে তো? দেখেছিস তো এতক্ষণ কি বলছিল যে বন্ধুদের পাল্লায় পড়ে বাজি রেখে নাকি আমার সঙ্গে দেখা করতে এসেছিল। তোমার নাকি কোনো ইচ্ছেই ছিল না আমার সঙ্গে দেখা করার। রোশনি তো সারাক্ষণ এটা ওটা নিয়ে দীপকে খোঁটা দিচ্ছে। এখন যদি আমরাও এই কথাটা বলি, ওর খারাপ লাগতে পারে। আর দীপের খারাপ লাগা মানে তো এখন ঈশারও খারাপ লাগবে, তাই না? কি বলতো, আমার মেয়েটা না এই বিয়েটা নিয়ে এমনিতেই অনেক কষ্ট পেয়েছে, অনেক অশান্তি সহ্য করেছে। তাই আমি চাই না যার এমন কিছু হোক, যাতে সবটা ভালো ভালো মিটে যাক, ব্যাস এইটুকুই চাই আমি। কাকিমণি সবটা ভালোই ভালোই মিটবে, তুমি এত চাপ নিও না। দীপদার সাথে আমি কথা বলছি, ঠিক আছে? বৌদি, আরে সমর, এসো এসো এসো, কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। বলো কি খাবে, চা না কফি? নো থ্যাংক ইউ, কিচ্ছু লাগবে না। ডেকে পাঠানোর কারণটা যদি একটু দয়া করে বলেন, কারণ যেভাবে থ্রেট করে আমাকে ডাকলেন। থ্রেট? আমি দেব থ্রেট, তাও আবার তোমাকে? সেই সাহস আমার আছে নাকি? আরে বসো সমর, বসো 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 বসো। আপনার এই হাসিটাই বিপজ্জনক রজতাভ বাবু। নিশ্চয়ই কোনো একটা কুমতলব আছে আপনার। আরে আমি তো তোমাকে কিছু কাজের কথা বলবো বলে ডাকলাম। দেখুন, আপনারা যা আমাদের সঙ্গে করেছেন, তারপর আর কোনো কাজের কথা থাকতে পারে তো বলে মনে হয় না। নেহাত সঠিক সময় অরুণাভর আসল চেহারাটা আমাদের চোখের সামনে এলো, তাই আমার মেয়েটা বেঁচে গেল রজতাভ বাবু। তা না হলে তো নিজের অজান্তেই আমার একমাত্র মেয়েকে আমি জলে ভাসিয়ে দিতাম। ব্যাস, আর কোনো সাফাই দেবেন না দয়া করে, কারণ আমার শোনার কোনো ইচ্ছে নেই রজতাভ বাবু। এত রাগ ভালো নয় সমর, করো না, শান্ত হ। এই আমাকে দেখছো, দেখো, বিয়ের আসর থেকে অপমান করে, প্রায় যাকে বলে গলা ধাক্কা দিয়ে আমাদের বার করে দিলে, আমার ছেলেটাকে অ্যারেস্ট করালে, তারপরেও দেখো আমি কেমন ঠান্ডা মাথায় তোমার সঙ্গে কথা বলছি। এই তোমাকে ডেকে পাঠানোর সময় কোনোরকম থ্রেট দিয়েছি কি? ওকে, বলুন কি বলবেন। আরে বলবো বলবো, রিল্যাক্স। তার আগে বলো, তোমার জামাই কেমন হলো? অরুণাভকে সরিয়ে অন্য কোনো ছেলেকে যখন এসার জন্য পছন্দ করেছো, সে নিশ্চয়ই হাই সোসাইটির পয়সাওয়ালা কোনো ছেলেই হবে, তাই তো নাকি? কি হলো, চুপ করে গেলে কেন? ছেলেটা কি করে? এশার সাথে ঋষির বন্ধু দীপের বিয়ে হয়েছে। দীপ? হ্যাঁ, ও
ঋষির অফিসেই চাকরি করে। বলতে পারেন কালকে ওই ছেলেটাই আমার মেয়েকে লগ্ন ভ্রষ্ট হওয়া থেকে বাঁচিয়েছে। আর তাছাড়া কি? তাছাড়া এসব দীপকে ভালোবাসত। ভালোবাসত? কিন্তু সমর, রাজ্যের স্বনামধন্য কোটিপতি মন্ত্রীর ছেলের বদলে মেয়ের বিয়ে দিলে বেসরকারি অফিসের একজন সাধারণ কর্মচারীর সঙ্গে? আমি তো ভাবতাম তোমার তুখোর বিচার বুদ্ধি, কিন্তু এই ডিসিশনের পর দেখছি আমার সেই সিদ্ধান্তটা বদলাতে হবে। অরুণ আবর মতো রাজপুত্রর জায়গায় কিনা একটা ভিখিরির ছেলে। রজতব বাবু, দেখুন, দীপ গরিব হতে পারে কিন্তু সৎ ছেলে। আর যাই হোক, পুলিশের গুলিতে মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই।